পিনাকি ভট্টাচার্য নিজেরা খুব চালাক মনে করে, ভাবছে যে ও একলা বসে বসে ইউটিউব চালাবে আর ওইটা দিয়ে ও বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে। এতই সহজ, এতই সস্তা। খেলা কোন দিক দিয়ে রিভার্স হবে কিচ্ছু টের পাবি না। শুধু একটা এক্সাম্পল দেই, 7ই মার্চ 2025 আজ থেকে খেলা শুরু। এতদিন অপেক্ষা অনেক করেছি। 17 তারিখের মধ্যে ফাইনাল অ্যাকশন এবং 20 তারিখের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে। এটা বলে রাখলাম রুট ম্যাপ। তার আগে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ওয়াকারুজ্জামান বুঝতেছে ওর উপর দিয়ে কি যাচ্ছে। যখনই বাংলাদেশের শান্তির প্রেক্ষাপট আসে, আমাদের দেশের দালাল মিডিয়াগুলা শুরু করে দেয় কি, পাকিস্তান চীন হাত মিলিয়েছে, যুদ্ধের দামামায় এবার বিজয় আমাদের। ভাই, তুই সংবাদ বিক্রি করতেছিস না দালালি করতেছিস? পাকিস্তান এবং চীন হাত মিলাইছে, তাতে আমাদের কি? চীন কি শান্তিরক্ষা মিশনের দায়িত্বে আছে? চীন কি বাংলাদেশ সেনাবাহিনীকে টাকা দেয়? আর যুদ্ধ কারা করবে? যুদ্ধ করবে সেনারা। সেই সেনারা শান্তিরক্ষা মিশনের টার্মস এন্ড কন্ডিশনের উপর চলে। হুটহাট করে চাইলেই মন চাইলাম আর আততায়ীর মতো যারে তারে খুন করে ফেললাম, এটা কিন্তু সেনাবাহিনীর সেই সুযোগটা নাই। সেনাবাহিনীকে সেই ক্ষমতা দেওয়া হয় নাই। সুতরাং চীন পাকিস্তানকে, তুরস্ক চীন পাকিস্তান তিনটা একসাথে হয়ে যদি জোট মিলায়, তাতে বাংলাদেশের কিচ্ছু যায় আসে না। এই যে সেনাবাহিনী গতকাল সন্ধ্যা থেকে বিভিন্ন সরকারি স্থাপনায় গিয়ে গিয়ে দালাল ধরতেছে না, যে বিএনপি এবং শিবিরের ছানাপোনাদেরকে সরকারি বিভিন্ন অফিসে 5 তারিখের পর বসাইছিল, প্রত্যেকটা ছানাপোনা এক এক করে এখন অ্যারেস্ট হবে। ইতিমধ্যে সেফ শেল্টার অনেকে খোঁজা শুরু করছে এবং এখন এই মুহূর্তে এই যে জামাত শিবির বিএনপির এই দালালদেরকে সরকারি বিভিন্ন স্থাপনা থেকে গ্রেফতার করতেছে সেনাবাহিনী। কেন করতেছে? এখানে দুইটা কাজ। বিগত 6 মাস ধরে তারা জনগণকে এমন শোষণ করা শুরু করছে যে সাধারণ জনগণ তার সরকারি সার্ভিসগুলো পাচ্ছে না। হাসপাতালে যায়া যদি আপনি দেখেন যে সরকারি হাসপাতালের চিকিৎসা খরচ বেসরকারি হাসপাতালের থেকেও বেশি পড়ে যাচ্ছে, তখন আপনার কেমন লাগবে? স্বভাবতই খারাপ লাগবে। সরকারি হাসপাতালে যে পরিমাণ দালালদের দৌরাত্ম্য বাড়ছে, এইটা বন্ধ করা হলো। আর দ্বিতীয় কথা, এই যে জামাত শিবির বিএনপির এই যে ছানাপোনা যারা ওপেনলি চাঁদাবাজি ছিনতাই এবং দালালির নাম করে দলীয় পদ পদবি ব্যবহার করে মানুষদেরকে জিম্মি করে রাখছে, এটাও সমাধান হয়ে গেল। এক ঢিলে দুই পাখি। বলেছিলাম একটা কথা মনে আছে আপনাদের, যে যেই সাপে বিষ ছড়াইছে সেই সাপেই বিষ নামাবে। যেই মানুষগুলা 6 মাস আগেও শেখ হাসিনাকে গালি দিয়ে স্ট্যাটাস দিত, তারা কিন্তু এখন বর্তমান বাংলাদেশের জননিরাপত্তার যে বিষয়টা, এই বিষয়টা আমলে নিয়ে এসে কিন্তু তারাই এখন স্ট্যাটাস দিচ্ছে কামব্যাক শেখ হাসিনা, কামব্যাক শেখ হাসিনা, এবং আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা ফিরে আসুক, এটা বলা শুরু করছে। কেন করছে? এমনি হচ্ছে না, কারণ জাতীয় নিরাপত্তা বলতে বাংলাদেশে কিছু নাই। এটা সেনাবাহিনীও হাতে হাতে টের পাচ্ছে। তার উপর আগুনে ঘি ঢালছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এই ভলকার তুর্ক এই ব্যক্তিটা রীতিমতো হুঁশিয়ারি দিয়েই বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ হতে পারে, কারণ মানবাধিকার লঙ্ঘন করেছে। এবং সেনাবাহিনীর গুটি কয়েক মানুষ যাদেরকে আইএসআই এবং ইউনুসের এনজিওবাদী গোষ্ঠীরা মেটিকুলাসলি ডিজাইন করে কিনা নিছিল, সেনাবাহিনীর পোশাক পরে শেখ হাসিনার অর্ডার ছাড়া, সেনা প্রধানের অর্ডার ছাড়া, ক্যাপ্টেনের অর্ডার ছাড়া ডিরেক্ট 7.62 বুলেট দিয়ে ছাত্রদেরকে গুলি করে মারছিল। ওই সমস্ত সেনাবাহিনীদের কারণে আজকে সেনাবাহিনী কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ হতে চলেছে। 6 মার্চ 2025 সেটা অফিসিয়ালি হুঁশিয়ারি দিয়ে দিছে। তাহলে এই যে ঘোষণা হুঁশিয়ারি যেটা দিল, ভিক্টিমাইজ হলো কে? বাংলাদেশ সেনাবাহিনী। কাদের কারণে হলো? ওই সমস্ত সেনা অফিসারদের কারণে যারা এই ইউনুসের এনজিওবাদ গোষ্ঠীর কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছিল। শুধু যে অফিসার বিক্রি হয়েছে তা না, অনেক ছোট ছোট সোলজার আছে, নিচু লেভেলের আর্মি সোলজার আছে, সৈনিক আছে, সৈনিকের থেকে নিচু লেভেলে আর্টিলারি ডিভিশনে, তারপর হচ্ছে ড্রাইভার সেকশনেও কিন্তু অনেক সৈনিক আছে যারা বিভিন্ন এনজিও বিভিন্ন দূতাবাস থেকে পয়সা খায়। কেন পয়সা খায় তা আপনারা জানেন। একটা সৈনিকের বেতন কত? 10,000 থেকে 15,000। ও এত টাকা পায় কই? দেখবেন মাথায় একটা টুপি পরে ইসলামী ভাব দেখায়। এই সমস্ত সেনাবাহিনী হুজুরেরাই তলে তলে পয়সা খায় এনজিও বাজারের গোষ্ঠী থেকে। তো গুটি কয়েক অফিসার আর গুটি কয়েক সৈনিকদের কারণে পুরো বাংলাদেশ সেনাবাহিনী এখন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে। এই জন্য সৈনিক ভাইদের বলবো, যাত্রার কাছে বিক্রি হইতে যায়েন না। কারণ হয়তো আপনি ব্যক্তি মানুষটা বিক্রি হইলেন, কিন্তু আপনি বিক্রি হয়ে মাঠে আপনারা দিয়ে যে কাজটা করাবে, বদনাম হবে কিন্তু পুরো বাহিনীর। কে করছে? সেনাবাহিনী। এখন ওই যে সেনাবাহিনীর মধ্যে যে রহিমউদ্দিন, কলিমউদ্দিন, নাহিদ নামে বা সাব্বির নামে কেউ আছে, এটা কিন্তু দেখবে না। দেখবে কে? আপনার ওই পোশাকটা দেখবে। আপনি কে? সেনাবাহিনী। কে গুলি করছে? সেনাবাহিনী গুলি করছে। বদনামটা কার হবে? সরকারের হবে। তো এই যে গুটি কয়েক অফিসার যারা কিনা অতি উৎসাহী হয়ে শুধুমাত্র মেটিকুলাসলি এই ডিজাইন বাস্তবায়ন করার জন্য ছাত্রদেরকে গুলি করছিল 7.62 দিয়া উইদাউট পারমিশন, তাদের কারণে এখন পুরো বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশন থেকে ছিটকে পড়ে যাচ্ছে। আর এটা পাকিস্তানের একটা গেম, কারণ বাংলাদেশ ধীরে ধীরে এতটা উন্নত করতেছে, আফ্রিকা থেকে শুরু করে অন্যান্য দেশে বাংলাদেশ সেনাবাহিনী সম্মানের সাথে শান্তিরক্ষা মিশন পরিচালনা করতেছে। এটা দেখতে তো ওদের ভালো লাগবে না, স্বাভাবিক।
দেখতে তো ওদের ভালো লাগবে না। আর এই কারণেই ছোট ছোট সৈনিকদের যাদের বেতন কম তাদেরকে আগে কেনে, তারপরে কেনে বড় লেভেলের অফিসারদের, কিনা ওই ট্রুপস গুলারে পরবর্তীতে প্রমোশন হয়, রদবদল যখন হয় তখন ওই ট্রুপস গুলাকে ধীরে 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 একত্রিত করে। যেমন দীর্ঘ 10-15 বছর ধরে এই মেটিকুলাসলি প্ল্যান করে করে এই সব সেনাবাহিনীদেরকে, যারা জুলাই গণহত্যায় ছাত্রদের উপর গুলি চালিয়েছিল, এই সব সেনাবাহিনীদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে ইন করাইছে। কারণ সবার বদলি তো একসাথে হয় না, সবার রদবদল তো একসাথে হয় না, সবার বদলি আর সবার রদবদল একসাথে হইলে তো বিষয়টা প্রকাশ হয়ে যাবে। ওই জন্য কি করে, এক পিস করে বদলি করে করে ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকাইছে, তারপরে এই মেটিকুলাসলি প্ল্যানটা বাস্তবায়ন করছে। উইদাউট পারমিশনে 7.62 বুলেট দিয়ে ছাত্রদের গণহত্যা করা হয়েছে। বিষয়টা বোঝা গেল? তো সব মিলাইয়া সেনাবাহিনীর ভেতরে থাকে এই যে গুটি কয়েক অফিসারদের বেইমানি আর গুটি কয়েক সৈনিকদের বেইমানির কারণে পুরো বাহিনী এখন বিপদে পড়তে যাচ্ছে। এটা যখন পুরো বাহিনীর অন্যান্য ট্রুপসরা আন্দাজ করতে পারছে, তখন সেনাবাহিনীর মধ্যেই যারা কিনা বিক্রি হয় নাই এই সমস্ত অফিসার গুলা ইমিডিয়েট অ্যাকশনে গেছে যে না, শান্তিরক্ষা মিশন বন্ধ হইলে তো আমাদেরও তো ফিউচার নষ্ট হবে। তো ইমিডিয়েট তারা কি করতেছে, এখন এই যে জামাত শিবিরের যে দালাল গুলারে বসাইছিল সরকারি অফিসারে, সেগুলারে আগে বাদ দিচ্ছে। তারপর জামাত শিবিরের যে দালাল গুলা সরকারি অফিসকে জিম্মি করে দালালি করতেছে, মানে আনঅফিসিয়ালি, কোনো চাকরি করে না, কিন্তু যাই দেখবেন পাসপোর্ট অফিসের সামনে দাঁড়ায় থাকে। আপনার পাসপোর্ট করা লাগবে, ওরাই সব করে দিবে, কিন্তু যে জায়গায় পাসপোর্ট করতে আপনার লাগবে ধরেন 6,000 টাকা বা 7,000 টাকা, সেখানে ওদেরকে দিতে হবে 12 থেকে 15,000 টাকা। এই যে দালালিগুলা জামাত শিবিরের লোকজনগুলা এই যে বিগত 5 মাস ধরে যে করে আসতেছে, এখন এই দালালগুলারে গ্রেফতার করা শুরু হয়েছে। সুতরাং 7 মার্চ 2025 মাথায় রাখুন, খেলা কিন্তু শুরু হয়ে গেল। ওই পাকিস্তান, চীন, তুরস্ক একজোট হলো, তাতে বাংলাদেশের কিচ্ছু যায় আসে না। ইভেন আজকে যে ইরানি নাগরিকের উপর যে হামলা চালাইছে, এটা কেন চালাইছে জানেন? পাকিস্তানে আমেরিকার কিছু জেট ফাইটার বিমান গ্যারেজ করা আছে, সেই বিমানগুলোকে মেরামত করার জন্য পাকিস্তানকে আমেরিকান গভর্নমেন্ট টাকা দিয়েছে ওই বিমানগুলোকে মেরামত করার জন্য। তাহলে ফাইটার বিমান মেরামত করানোর জন্য আমেরিকা কেন টাকা দিল? যাতে ওদেরকে কোনো না কোনো যুদ্ধে কাজে লাগাইতে পারে। কোন যুদ্ধে কাজে লাগাবে? শর্ত দিয়ে দিছে দুইটা। ভারতের উপর কোনো আক্রমণ করা যাবে না, সুতরাং ভারতকেও আক্রমণ করবে না। তাহলে কি চীনকে আক্রমণ করবে? সেই সাধ্য কিন্তু পাকিস্তান আর্মির নাই। কারণ বাংলাদেশ ভারত যেমন বন্ধু, চীন পাকিস্তান সেরকমই বন্ধু। কারণ গিলগিট বাল্টিস্তানের যে ইস্যুটা, তারপর চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের বিষয়গুলো নিয়ে পাকিস্তানের সাথে চীনের একেবারে গলায় গলায় পিড়ি। তো চীনকে অ্যাটাক করতে পারবে না ওই দিক থেকে। আর দ্বিতীয় কথা, সক্ষমতাও নাই, কারণ চীন কিন্তু একটা বড় পরাশক্তি। তো চাইলেও সেখানে পাকিস্তান তার সাথে ঝামেলায় জড়াবে না। তাহলে রাষ্ট্র কয়টা বাকি থাকলো? দুইটা, একটা আফগানিস্তান, একটা হচ্ছে ইরান। তো বাংলাদেশের ঢাকায় ইরানি নাগরিকের উপর সাম্প্রদায়িক গোষ্ঠী যেভাবে হামলা চালাইছে, তাতে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান এবার ইরানের সাথে লাগতে যাবে। যখনই পাকিস্তান এবার ইরানের সাথে লাগবে, তখন বাংলাদেশে দেখবেন এই জামাত শিবিরের গোষ্ঠী ইরানের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। অর্থাৎ এইটার মাধ্যমে পশ্চিমা গোষ্ঠী কি করলো জানেন? আমাদের মুসলিম দিয়েই কিন্তু মুসলিমদেরকে ধ্বংস করাচ্ছে। শিয়া আর সুন্নির মধ্যে বিভাগ তৈরি করে দিল। এখন বলতে পারেন কেন এটা পাকিস্তান করলো? এটা তো ইহুদিদের দিয়েও করাইতে পারতো। ইরানের উপর তো ইহুদি রাষ্ট্রেরও ভালো ক্ষোভ আছে। হ্যাঁ, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ক্ষোভ আছে ইরানের প্রতি, কিন্তু সরাসরি যখন ইরানের উপর এই ইহুদি রাষ্ট্র হামলা চালাবে, তখন মুসলিম বিশ্ব কিন্তু শিয়া আর সুন্নি দেখবে না, সবাই ইউনাইটেড হবে। স্বাভাবিক। আমিও তখন বলবো যে না, এটা ঠিক হয় না, স্বাভাবিক। তো এই জিনিসটা যেন না হয়, এই জন্য পাকিস্তানকে ব্যবহার করছে। আর পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে টাকা পয়সা খায়া সাম্প্রদায়িক দালালি করে একমাত্র এই দেশটাই পাকিস্তান, যেটা একটা ফেইলিওর স্টেট হিসেবে পরিচিত। ওরা নিজেরাও ওদের নিজেদের দেশে থাকে না। ওদের দেশের বড় বড় সেনাকর্তারা রিটায়ারমেন্টের পর হয় দুবাই সেটেল হয়, নাহলে সিঙ্গাপুরে সেটেল হয়, কোনো না কোনো একটা ভালো দেশে যায় সেটেল হয়। ওরা ওদের নিজেদের দেশেই থাকে না। তাহলে বুঝতেই পারতেছেন ওদের কি অবস্থা। তো এখন ইরানে যখন হামলা করবে, তখন অটোমেটিক্যালি মুসলিম বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, শিয়া আর সুন্নি। তখন বাংলাদেশে জামাত শিবিরের এই গোষ্ঠীটা সরাসরি পাকিস্তানের পক্ষ নিবে। জামাত যখন পাকিস্তানের পক্ষ নিবে, কারণ ও তো অখণ্ড পাকিস্তানের পক্ষেই সবসময় কাজ করে আসছে, 71 সালেও করছে। তো যখন বাংলাদেশে এই পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করবে, তখন ডমিনেট করবে কাদের? অত্যাচার করবে কাদের? আমাদের মতো বাঙালিদের, যারা কিনা শান্তিপ্রিয় বাঙালি। এই যে সাম্প্রদায়িক উত্থানটা বাংলাদেশে হবে, এইটা যেন না হয়, সেজন্য বাংলাদেশের সেনা প্রধানকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে ইমিডিয়েট যেভাবে তোমরা বিষ ছড়াইছো সেইভাবে বিষ তুলে নাও, আদারওয়াইজ তোমাদের বাহিনী তো শান্তিরক্ষা মিশন থেকে বাদ পড়বে। সাথে এই যে সার্জিক্যাল স্ট্রাইকের নাম করে জামাত শিবিরের পুরো গোষ্ঠীটাকে নিশ্চিহ্ন করা হবে এবং বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে যাবে। তখন শান্তিরক্ষা মিশন কিন্তু বাংলাদেশে নামবে, আর শান্তিরক্ষা মিশন বাংলাদেশে নামলে তখন অভ্যন্তরীণ সেনাবাহিনী বাধ্য হবে তাকে সহযোগিতা করার জন্য, কারণ সেই বাতিল হয়ে যাওয়া বা সেই নিষেধাজ্ঞাটা যেন তুলে নিতে পারে, এই জন্য সে শান্তির পক্ষে থাকতে বাধ্য। তার মানে বুঝছেন বাংলাদেশ সেনাবাহিনী এখন কোন চিপায় আছে? ও চাইলেও আমাদেরকে সাথ দিতে হবে, না চাইলেও আমাদেরকে সহযোগিতা করতে হবে। সুতরাং চীন, পাকিস্তান, আমেরিকা ওরা একজোট হলো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, নাথিং। কারণ আমরা শান্তির পক্ষে।
যে বাংলাদেশে এই যে ইরানি নাগরিকের উপর হামলা, বিভিন্ন দেখবেন বড় বড় কান্ট্রির নাগরিকদের উপর হামলা চালাবে, কখনো অন্যান্য দেশের নাগরিকের উপর হামলা চালাবে। এটা কেন করা হচ্ছে জানেন? এটা একমাত্র এই কারণে করা হচ্ছে যে বাংলাদেশকে জোট নিরপেক্ষ রাষ্ট্র থেকে সরিয়ে এনে যুদ্ধবাজ একটা রাষ্ট্রে পরিণত করা। যে যুদ্ধবাজ রাজনীতিটা পাকিস্তান করে, যে যুদ্ধবাজ রাজনীতিটা করে করে ওরা আজকে রীতিমতো দেউলিয়া। আরে ভাই, আপনারা তো টুকিটাকি ব্লগ দেখেন, দেখতেছেন না পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের হাল হাকিকত কেমন, ওদের অবস্থা কি অবস্থা, পুরা করুণ অবস্থা ওদের। তা দেখেও কি আপনাদের শিক্ষা হয় না? আর কিভাবে কেলায় বুঝবো? আর আমাদের দেশের মিডিয়ারা এইটারে নিয়ে দালালি করতেছে, কারণ কি? ওরা পয়সা পাচ্ছে। তো এনটিভি, আরটিভি, বাংলা ভিশন থেকে শুরু করে অন্যান্য মিডিয়াদের উদ্দেশ্যে এইটুকুই বলবো, দালালি তো করতেছেন, করতে থাকেন, নিজেদের রেপুটেশনটা খোয়াইলেন, এই আর কি। পাবলিক আর আপনাদেরকে বিশ্বাস করবে না। বিভিন্ন এম্বাসির কাছ থেকে টাকা খায়, ডিপ স্টেটের কাছ থেকে টাকা খায় আমাদের মগজ ধোলাই করার জন্য ইচ্ছা মতো নিউজ কন্টেন্ট দিবেন, আর সেই নিউজ কন্টেন্ট দিয়ে আপনারা ব্যবসা করে যাবেন আর আমাদের মগজ ওয়াশ করবেন। এতই সহজ। পাবলিক কি শান্তি বোঝে না? পাবলিক এত কিছু বুঝবে না। পাবলিক বুঝবে কি, দিন শেষে ভাই আমি শান্তিতে আছি কিনা। তো পাবলিক যখন দেখবে যে তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন দেখবেন পাবলিক মিডিয়াও খায়া দিচ্ছে। কারণ আপনাদের দৌড় তো টিআরপি পর্যন্ত, টিআরপি না থাকলে আপনাদের কোনো ভ্যালু নাই। ধন্যবাদ।